আজকের গল্প রুম নাম্বার ৩০২। অন্ধকারের বুক চিরে ট্রেন চলেছে ঝিকঝিক শব্দে। কামরার বেশিরভাগ মানুষই নিদ্রার দেবীকে আহ্বান জানিয়েছেন। ঘুম নেই কেবল শিবিনার চোখে। মনটা কেমন ভারী লাগছে, বিশেষ করে বন্ধুদের সাথে কথা বলার পর থেকে। শিবিনার সেই কবেকার ইচ্ছা হানিমুনে মালয়েশিয়া যাবে। বিয়ের আগে হবু বর আদিত্যকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছিল। আদিত্য তখন সম্মতিও দিয়েছিল, কিন্তু গোল বাঁধল বিয়ের পর। এক তো আদিত্য অফিস থেকে ছুটি পাচ্ছে না, আর ২ নম্বর হলো আদিত্যর মা। তিনি ছেলের বিয়ের জন্য জগন্নাথ দেবের কাছে মানত করে বলে এসেছেন, একটা ভালো মেয়ের সাথে ছেলের বিয়ে হলে ছেলে বউ আগে জগন্নাথের শ্রীচরণে মাথা ঠেকিয়ে আসবে। আর কি করার, শিবিনারা তাই মালয়েশিয়া বাদ দিয়ে পুরী চলেছে হানিমুনে। বন্ধুদের এই নিয়ে খিল্লির শেষ নেই। এই তো কালকেই চান্দ্রেই বলছিল, শিবিরে তুইও শেষে দীপুদার প্রেমে পড়লি। দীপুদা অর্থাৎ বাঙালির প্রিয় ৩টে জায়গা, দীঘা, পুরী, দার্জিলিং। যদিও আদিত্য বলেছে খুব তাড়াতাড়ি তারা মালয়েশিয়া যাবে, তবু যেন মালয়েশিয়া হানিমুনে না যাওয়ার দুঃখটা কিছুতেই শিবিনার পিছু ছাড়ছে না। পুরীতে পা দিয়েই শিবিনার মনটা আস্তে আস্তে ভালো হতে থাকে। পুরীতে শিবি আগেও এসেছে, তবে আদির সাথে জগন্নাথ দর্শন, সি বিচে হাতে হাত রেখে হাঁটা, বিশাল সমুদ্রেতে আদিত্যের সাথে হারিয়ে যাওয়া, বড় কোনো ঢেউ আসলে আদির শিবিকে আগলে রাখা, এ সব কিছুই শিবির কাছে চেনা পুরীকে অচেনা স্বপ্ননগর করে তুলেছে। কেবল হোটেলের রুমের শিবির কেমন একটা অস্বস্তি হচ্ছে। হোটেলটা এমনিতে বেশ সুন্দর, সমুদ্রের বেশ কাছে। ৫ তারা হোটেলটার সুইমিং পুল, বার, রেস্টুরেন্ট সব কিছুই বেশ বিলাসবহুল। শিবিনারা রুমটাও পেয়েছে সি ফেসিং। হোটেলটা পুরো ভর্তি, তারপরেও এত কম নোটিসে শিবিনারা যে এমন একটা ঘর পাবে তা আশা করেনি শিবি। তাই প্রথম দিন রুমটা দেখে বেশ খুশি খুশি লাগছিল মনটা। কিন্তু কিছুক্ষণ পর থেকেই কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে শিবির। মনে হয় কেউ যেন আছে, দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে। সবসময় কেউ যেন তার সর্বক্ষণ ঘুরছে। বিশেষ করে আদি আর শিবির একান্ত হওয়ার মুহূর্তগুলোতে যেন বেশি করে অচেনা অস্তিত্ব টের পাচ্ছে শিবিনা। প্রথম দিন রাতে আদিত্য নববিবাহিতা স্ত্রী শিবিকে কাছে টেনে নেয়। শিবিও আদির স্পর্শে নিজেকে উজাড় করে দিতে চায়। আদি শিবির উন্মুক্ত পিঠে, কোমরে, গলায় নিজের ঠোঁট দিয়ে আদর করতে লাগে। শিবিনাও আদির আদরের উষ্ণতায় ক্রমে বিগলিত হয়ে পড়ে। কিন্তু তখনই তার গায়ে একটা গরম নিঃশ্বাস পড়ছে। চোখ বন্ধ থাকে, প্রথমে মনে হয় আদির নিঃশ্বাস হয়তো, কিন্তু একটু পরই খেয়াল হয় আদির মুখ শিবির কোমর বেয়ে নিচে নামছে। তবে তো আদির নিঃশ্বাস শিবির ঘাড়ে পড়া সম্ভব নয়। ভয় পেয়ে যায় শিবি, ছিটকে ওঠে আদির কাছ থেকে। আদি অবাক হয় শিবির ব্যবহারে। শিবি আদিকে তার অস্বস্তির কথা বললে আদি বিশ্বাস করে না, বলে এ নিশ্চয়ই শিবির মনের ভুল। তেমন কিছু হলে আদিও নিশ্চয়ই অনুভব করত। সে রাতে আদি শিবির মিলন পর্ব অসমাপ্তই রয়ে যায়। ভীত শিবিকে বুকে টেনে নিয়ে আদি ঘুমিয়ে পড়ে। শিবি কিন্তু আদির বুকের মাঝে চোখ বন্ধ করেও বুঝতে পারে কেউ যেন তাদের খাটের চারপাশে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু এই অনুভূতি কেন আদির হচ্ছে না কে জানে। কেটে গেল আরও 2 দিন, এই অনুভূতি পিছু ছাড়ল না শিবিনার। খুব ভোরে শিবিনার ঘুম ভেঙে যায়। ভোরের আধফোঁটা আলোয় রাতের বিভীষিকা ম্লান হয়ে আসে। শিবি মনকে বোঝায় আদি ঠিকই বলেছে, সব অবাস্তব অনুভূতি শিবির মনের ভুল ছাড়া কিছুই নয়। সানরাইজ দেখতে ভারী ইচ্ছা হয়। শিবি দেখে আদি অঘরে ঘুমোচ্ছে। শিবি আর তাকে ডাকে না, ঠিক করে একাই যাবে সানরাইজ দেখতে। বাথরুমে ফ্রেশ হতে গেলে শিবির মনের অলৌকিক অনুভূতিগুলো আবার মাথা চাড়া দেয়। মনে হতে থাকে যেন 2 অদৃশ্য চোখ তার ওপর দৃষ্টিপাত করে চলেছে অনবরত। শিবি কোনো রকমে রেডি হয়ে নিচে নেমে আসে। সে প্রথমে যায় হোটেলের রিসেপশনে। সেখানে খুব বেশি লোক ছিল না, একজন বয়স্ক লোক আর 2জন স্টাফ। শিবি বয়স্ক লোকটির কাছে এগিয়ে যায়, তারপর তাকে জানায় শিবিনা রুম চেঞ্জ করতে চায় এবং সেটা আজই দরকার হলে এক্ষুনি।
শিবিনার গলার স্বরে এতটাই উৎকণ্ঠ ছিল যে বয়স্ক লোকটি মাথা তুলে শিবির দিকে তাকিয়ে বলে, কেন ম্যাডাম, এত তাড়া কিসের? রুমে কিছু অসুবিধা হলে জানান, আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার। শিবিনা বলতে গিয়েও থেমে যায়। যদি আদির মতো এই লোকটি অবিশ্বাস করে? শিবিনা বলে, আমি বললাম তো আমি ওই রুমে থাকবো না, আমাকে রুম পাল্টে দিতেই হবে। শিবিনার আচরণে ভদ্রলোক কেমন যেন চুপ হয়ে যায়। তারপর বলে, ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি কি করা যায়। তবে যদি এখানে অন্য রুম না পান তবে অন্য কোনো হোটেলের ব্যবস্থা করুন। কথাটা শেষ হতে না হতেই হোটেলের মালিক এসে উপস্থিত হলো। শিবিনা আর ভদ্রলোকের কথা কানে যেতে রীতিমতো ঝাঁঝিয়ে উঠল সে। ভদ্রলোককে চিৎকার করে বলে উঠল, কি যাতা বলছেন অমলবাবু? আর ম্যাডাম, আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিই, আমাদের পক্ষে এখন অন্য ঘরের ব্যবস্থা করা সম্ভব নয়। হোটেল ভর্তি। আপনারা চাইলে অন্য হোটেলে যেতেই পারেন, তবে আপনাদের 5 দিনের অ্যাডভান্স কিন্তু পাবেন না। শিবিনা আর কথা বাড়ালো না, চুপচাপ চলে এলো সমুদ্রের ধারে। সূর্যদেব ততক্ষণে আকাশে উঁকি দিয়েছেন। শিবির আর সানরাইজ দেখা হলো না। তবে সে হোটেলে ফিরল না। সকালে নরম আলোটা বেশ লাগছে। মনে অনেকগুলো চিন্তা ঘুরপাক খাচ্ছে। মনে পড়ছে বয়স্ক ভদ্রলোকের 302 রুম নাম্বার শুনে আঁতকে ওঠার কথা, ম্যানেজারের কথা চাপা দেওয়ার প্রয়াস। শিবিনা এখন নিশ্চিত এই অনুভূতি তার মনের ভুল নয়। কিছু নিশ্চয়ই আছে ওই রুমে, কিন্তু কি আছে ওই 302 নাম্বার রুমে? কিরে, খুব চিন্তায় আছিস মনে হচ্ছে। হঠাৎ একটা গুরুগম্ভীর আওয়াজ কানে যেতে শিবি মুখ তুলে তাকায়। দেখতে পায় জটাজুটো ধারীকে, যার পরনে কেবল কৌপিন, গলায় রকমারি পাথরের মালা, চোখগুলো টকটকে লাল, কপালে বড় একটা সিঁদুরের টিপ। তিনি আবার বললেন, ভেবে কিছু হবে না, জানতে হবে, তোকেই জানতে হবে কি চায় সে। আমি তোকে শুধু সাহায্য করতে পারি। শিবিনার বুঝতে বাকি রইল না সাধু কী সম্পর্কের কথা বলছেন। শিবি হাত জোর করে বলল, দয়া করুন বাবা, আমি আর এইসব সইতে পারছি না। অজানা আতঙ্কের সাথে, অজানা অস্তিত্বের সাথে যুদ্ধ করে আমি ক্লান্ত। আমার এই অস্বস্তি, এই অনুভূতি আমি কাউকেই বোঝাতে পারছি না। বললে কেউ বিশ্বাস করছে না, এমনকি আমার স্বামীও নয়। কেউ বিশ্বাস করবে না রে। যে জীবন দিয়ে অনুভব করে, বিশ্বাস কেবল তার জন্মায়। এবার আমার কথা মন দিয়ে শোন। তোকে আমি একটা তাবিজ দিচ্ছি, এটা গলায় পরবি, আর একটা পাথরের মালা দেব, সেটা হাতে নিবি। তারপর সেই অশরীরীর সাথে কথা বলার চেষ্টা করবি। তবে মনে রাখিস, তখন যেন আর কেউ না থাকে তোর সাথে। তাকে রাত 12টার পরই ডাকা ভালো। ভয় পাবি না। আমার বিশ্বাস যে সে তোর সাথে কথা বলার জন্যই তোর পিছু ধরেছে। ক্ষতি করার হলে এতদিনে করে দিত। এই বলে সাধুবাবা মালা আর তাবিজ শিবির হাতে দিয়ে যেমন হঠাৎ এসেছিল তেমনই হঠাৎই চলে গেল। ভোরের নরম আলো কেটে উজ্জ্বল রোদ উঠেছে আস্তে আস্তে। শিবিনা ধীর পায়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হলো। হাতের মুঠোয় লুকিয়ে নিল সাধুর দেওয়া তাবিজ আর মালা। রাত 12টা। শিবি দেখল আদিত্য ঘুমিয়ে পড়েছে। এই কদিন শিবি কিছুতেই আদির ভালোবাসার ডাকে সাড়া দিতে পারেনি। যতবার শিবি আদির কাছে আসার চেষ্টা করেছে, কোনো এক অদৃশ্য শক্তি নিজের অস্তিত্ব প্রমাণ করেছে শিবির কাছে। আর শিবিও ছিটকে সরে এসেছে আদির কাছ থেকে। শিবি আরও কিছুক্ষণ অপেক্ষা করল। ঘড়িতে 12টা 45। শিবি উঠে বসল। অদৃশ্য অশরীরীর সাথে বোঝাপড়ার করার সময় এসে গেছে। সে যে ঘরেই আছে তা শিবি জানে তার অনুভূতি দিয়ে। শিবি হাতে সাধুর দেওয়া মালাটা নিল আর গলায় পড়ল তাবিজটা। তারপর চলে গেল বারান্দায়। চোখ বন্ধ করে ধীর গলায় বলতে লাগলো, তুমি কে আমি জানি না, কিন্তু জানতে চাই। জানতে চাই কেন তুমি আমার ছায়াসঙ্গী হয়ে ঘুরছ। একবার দুবার কোনো উত্তর নেই। শিবি আবার বলল তার কথাগুলো। 3বারের বেলা সাড়া পেল শিবি। সামনের চেয়ারে এসে কেউ বসল। শিবিনা চোখ খুলে দেখল একটা আবছা ছায়া, যেন মানুষটাকে সে অনেকগুলো কুয়াশার পর্দার ভেতর থেকে দেখছে। তারপর শোনা গেল তার রক্ত হিম করা ফ্যাঁসফ্যাঁসে এক গলার আওয়াজ, যেন অনেক দূর থেকে কথাগুলো আসছে। আমি এসেছি তোমার ডাকে। তুমি ঠিক বলেছ, আমি তোমার ছায়াসঙ্গী হয়ে আছি। তবে তার উদ্দেশ্য তোমার ক্ষতি নয়, আমার মুক্তি। শিবির ভয়ে জিভ জড়িয়ে যাচ্ছে, তবু সে নিজের মনে সাহস সঞ্চয় করে। বলে,
বেশ, বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করব। আমি সাহানা। 6 মাস আগেও এই হোটেলের রিসেপশনিস্ট ছিলাম। নতুন কাজ ভালোই লাগছিল আমার। মন দিয়ে নিজের কাজ করতাম। কত নতুন মানুষের সাথে পরিচয় হতো রোজ। বেশ কাটছিল দিনগুলো। তবে দিনগুলো আরও রঙিন হয়ে উঠল অরিনের সাথে সম্পর্ক তৈরি হওয়ার পর। অরিন এই হোটেলের ম্যানেজার। আমাদের ভালোবাসা আর বিশ্বাস ক্রমে মজবুত হলো, অন্তত আমার কাছে। অরিন আমাকে আরও কাছে পেতে চাইল। আমি আপত্তি করিনি। কয়েকদিন পরই যার সাথে বিয়ে তাকে আপন করে নিতে আমার দ্বিধাবোধ কাজ করেনি। অরিন আর আমি মাঝে মাঝে মিলিত হতে লাগলাম। বিয়েতে অরিন আপত্তি করেনি, তবে দেরি করছিল। আমি তাড়া দিতে লাগলাম। আমার আর এইভাবে মেলামেশা ভালো লাগছিল না। আমি সংসার বাঁধতে চাইছিলাম। একদিন আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। ছুটলাম অরিনের কাছে। বললাম, আর দেরি নয়। আমাদের ভালোবাসার ফসল হিসাবে যে আসছে, তার জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নেওয়া দরকার। আমাকে অবাক করে অরিন বলল, বাচ্চা? কিসের বাচ্চা? এ বাচ্চা যে আমার, তার প্রমাণ কি? আমি মানি না। আর তুমি ভাবলে কিভাবে যে আমি তোমাকে বিয়ে করব? তোমার মতো ক্যারেক্টারলেস মেয়েকে আমি কখনো বিয়ে করব না। যে মেয়ে আমার সাথে শুতে পারে সে তো অন্য পুরুষের সাথেও শুতে পারে। তারপর বিচ্ছিরিভাবে হেসে অরিন বলল, তাই ভালো কথা বলছি, এসব বাচ্চার ঝামেলা হটাও। কালই ডাক্তারের সাথে যোগাযোগ করো। তারপর আমাদের সম্পর্ক যেমন চলছিল চলবে। আর ঢাক ঢাক গুরু গুরু নয়, সোজাসুজি সওদা। তুমি আমাকে শরীর দেবে, বদলে আমি তোমাকে কর্মক্ষেত্রে উপরে উঠতে সাহায্য করব। আমার পায়ের তলার মাটি সরে গেল, কিন্তু আমি মনে মনে আমার সন্তানকে কিছুতেই মারব না। ঠিক করলাম অরিনকে এর উচিত শিক্ষা দেব। 2 দিন পর অরিনকে ফোন করে বললাম আমি তাকে 7 দিন সময় দিলাম। সে যদি আমায় অস্বীকার করে তবে আমি মালিকপক্ষের সাথে এই নিয়ে আমি কথা বলবো। বলবো কিভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অরিন আমাকে ব্যবহার করেছে। আরও বললাম দরকার হলে পুলিশের কাছেও যাব। বাচ্চা হওয়ার পর ডিএনএ টেস্ট করলেই পুলিশ বুঝতে পারবে আমি ঠিক কথা বলছি কিনা। কেটে গেল 2 দিন। আমি কদিন হোটেল থেকে ছুটি নিয়েছিলাম। অরিনের সাথেও আর দেখা সাক্ষাৎ হয়নি। এদিকে আমার বাড়িতেও সব কিছু জানতে পেরে যায়। সমাজের ভয়ে বাড়ির লোক আমাকে চাপ দিতে থাকে বাচ্চা নষ্ট করতে। আমিও আমার প্রতিজ্ঞায় অনড়। তাই অশান্তি তখন আমার নিত্য সঙ্গী। আমি সমাজসহ পরিবারের সাথে লড়াই করতে করতে ক্লান্ত। 1 সপ্তাহ পর ফোনটা এলো অরিনের কাছ থেকে। বলল নিজের ভুল সে বুঝতে পেরেছে, তবে তার বিয়ে নিয়ে কিছু শর্ত আছে, আর সেই ব্যাপারেই কথা বলার জন্য আমাকে একান্তে ডাকলো সে। অরিনের কথা মতো রাত 8টায় আমি গেলাম হোটেলে। অরিন আমাকে প্রথমে নিজের রুমে নিয়ে গেল। আমাকে বসতে দিল। তারপর আমাকে কিছু একটা ড্রিঙ্ক দিল। সেটাতে নিশ্চয়ই কিছু মেশানো ছিল। আমার কেমন যেন একটা ঘোর ঘোর লাগছিল। তারপর অরিন বলল, আমাকে ফাঁসাবি না। এই বাচ্চা দিয়ে ফাঁসাবি তো? দেখ, এবার না থাকবি তুই, আর না থাকবে তোর বাচ্চা। একটা লোহার রড সে আগেই জোগাড় করে রেখেছিল। সেটা দিয়ে মারতে লাগলো আমার পেটে, মাথায়, মুখে। আমি কুঁকিয়ে উঠেছিলাম, কিন্তু বাধা দিতে পারছিলাম না। একসময় আমার দেহটা নিথর হয়ে পড়ে রইল মেঝেতে। অরিন ক্লান্ত হয়ে পড়েছিল। আমার লাশকে সামনে রেখে সে একটা সিগারেট ধরালো। হোটেলে তখনই রুমের কিছু কাজ চলছে। অরিন বোধহয় কিছু মিস্ত্রিকে আগে থেকেই টাকা খাইয়ে রেখেছিল। তাদের সাহায্যে আমার লাশটা নিয়ে আসা হলো এই 302 রুমে। এই ঘরে মেরামতের কাজ চলার জন্য ওদের বেশি বেগ পেতে হলো না আমার লাশ লুকোতে। মেঝেতে পুঁতে দেওয়া হলো আমার লাশ ও আমার ব্যাগ, যা আমি সাথে এনেছিলাম। তারপর মিস্ত্রিরা সুন্দর করে ইট, বালি, সিমেন্টের প্রলেপ ঢেলে দিল তাতে। মুছে দিল আমার হত্যার সকল প্রমাণ। আমার পরিবারের কাছে আমি নিরুদ্দেশ হয়ে রইলাম, কিন্তু আমার আত্মা মুক্তি পেল না। ছেলেরা বড় নিষ্ঠুর, বড় অমানবিক হয় শিবিনা। তাই তো আমি তোমাকে তোমার স্বামীর সাথে মিলিত হতে দিইনি। আমি মুক্তি চাই, অরিনের শাস্তি চাই। এতক্ষণ কথা বলার পর এবার একটু থামল সাহানা। শিবিনার আর এই ফ্যাসফ্যাসে গলা ভয় করছে না, বরং কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। শিবিনা বলল, না সাহানা, সব ছেলের ওরকম হয় না। আমার স্বামী আদিত্য খুব ভালো মানুষ। তবে তোমাকে আমি মুক্তি দিতে চাই, শাস্তিও দিতে চাই অরিনকে।
কিন্তু কি করে হবে? আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া পুলিশ কেন মানবে আমার কথা? প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ আমার ব্যাগে আছে। আমি এখানে আসার দিন ব্যাগে স্পাই ক্যামেরা ফিট করে এসেছিলাম। উদ্দেশ্য ছিল অরিন যদি বিয়ে নিয়ে কোনো বাহানা করে অথবা আমাকে নোংরা প্রস্তাব দেয়, তবে সেই ভিডিও আমি পুলিশকে দেখাবো। আমার ব্যাগে স্পাই ক্যামেরাতে আমার মার্ডার হওয়ার ভিডিওটা পেয়ে যাবে। এই বলে আবছা ছায়াটা মিলিয়ে গেল বাতাসে। শিবিনাকে খুব বেশি বেগ পেতে হয়নি অরিনকে পুলিশের হাতে তুলে দিতে। সাহানা ঠিকই বলেছিল, তার ব্যাগের স্পাই ক্যামেরাতে সব কিছু রেকর্ড হয়ে গিয়েছিল। কেবল শিবিনা কিভাবে এই হত্যার কথা জানল, সেই উত্তরটা পুলিশকে দিতে পারেনি শিবিনা। আদিত্য প্রথমে শিবিনার পুলিশ ডাকা নিয়ে খুব আপত্তি করেছিল, কিন্তু শিবির কথা মতো সব প্রমাণ পাওয়া গেলে বেশ অবাক হয়ে যায় সে। তারপর শিবির মুখ থেকে সাহানার সব কথা জেনে শিবির কাছে ক্ষমা চায় সে, শিবিকে অবিশ্বাস করার জন্য। সাহানার সৎকারের ব্যবস্থা সাহানার পরিবারের হাতে তুলে দিয়ে শিবিরা আজ বেরিয়ে পড়ল কলকাতার উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে আদিত্য বলে, এই হানিমুনটা তো মাটি হলো, এবার গিয়েই মালয়েশিয়ার ব্যবস্থা করব। শিবি বলে, একটাই শর্ত, হোটেল সম্পর্কে ভালো করে খোঁজ করে নেবে। সে আর বলতে, এবারে না হয় জগন্নাথের কৃপা ছিল, আর ভুল করি? আদিত্যর বলার ধরন থেকে হেসে ওঠে শিবি। এতদিন পরে শিবির মুখে প্রাণ খোলা হাসি দেখে হাসি খেলে যায় আদিত্যর ঠোঁটেও। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।